রাজেশের গ্রামে একটা ছোট মুদির দোকান ছিল। সে বামুন ছিল বলে লোকে তাকে নিয়ে ভীষণ হাসাহাসি করত। একদিন সে তার দোকানে বসেছিল, তখন যমুনা মাসি এসে তাকে বলে, কি হয়েছে রাজেশ, মন খারাপ কেন? তুমি তো জানো যমুনা মাসি, বামুন হওয়ার জন্য আমাকে কত সমস্যায় পড়তে হয়। সেটা তো আছে, কিন্তু এটাতে তোমার কোনো দোষ নেই। আচ্ছা, আমি তোমাকে এটা জিজ্ঞাসা করার জন্য এসেছি যে তোমার মা কি তোমার বিয়ের জন্য কোনো পাত্রী দেখেছে? কেন মজা করছো যমুনা মাসি? আমার মতো বামুনের সাথে কে তার মেয়ের বিয়ে দেবে? আর নাম বলতে নেই, আমি একজনকে চিনি। আমি তোমার মাকে বলেছি যে মেয়ের তোমার বেটে হওয়া নিয়ে কোনো সমস্যা নেই তার। এটা বলে যমুনা মাসি সেখান থেকে চলে যায়। রাতে রাজেশ যখন দোকান বন্ধ করে বাড়ি যায়, তখন তার মা তাকে বলে, বাবু, তোর জন্য একটা ভালো খবর আছে। হ্যাঁ আমি জানি মা, আমাকে যমুনা মাসি এসে সমস্তটা বলে গেছে, কিন্তু সত্যি কি মেয়েটার কোনো সমস্যা নেই আমার বামুনত্ব না নিয়ে? রাজেশ, রাধার কোনো অসুবিধা নেই। এই রাধা কে মা? আরে তোর হবু বউ। মায়ের কথা শুনে সে লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। কিছুদিন বাদে রাজেশের সাথে রাধার বিয়ে হয়ে যায়। রাধা এবং রাজেশ বাজারে কিছু কিনতে গিয়েছিল। বিট্টু বলে একজন বদমাইশ লোক রাজেশের দিকে তাকিয়ে বলে, আরে ওই দেখো, লেঙ্গুরের হাতে আঙ্গুর। তখন রাধা রেগে গিয়ে বিট্টুকে বলে, এসব কি অসভ্যতা? আরে নোংরামি না, একদম সত্যি কথা। আমার তো এইটাই মাথায় আসছে না, এই বামুনের মধ্যে তুমি কি দেখেছো? আমাদের মধ্যে কোন কাঁটাটা লাগানো ছিল? আমার বিশ্বাস, যখন ও তোমার চোখে চোখ রেখে কথা বলে তখন মইয়ের ওপরে দাঁড়িয়ে বলতে হয়। এই বলে বিট্টু জোরে জোরে হাসতে থাকে। রাধা রাগ করে তার স্বামীকে নিয়ে বাড়িতে চলে আসে আর রাজেশকে বলে, আমি বিরক্ত হয়ে গেছি, আমি আর একটুও তোমার সাথে থাকতে চাই না। এটা তুমি কি বলছো রাধা? আমি আর তোমার সাথে নিজের অপমান করব না। আমি জানতাম যে তোমার 20 বিঘা জমি আছে, কিন্তু তোমার কাছে তো একটা দোকান ছাড়া আর কিচ্ছু নেই। ওই জমির উপরে মোকদ্দমা চলছে, তো তুমি কি আমাকে ওই 20 বিঘা জমির জন্য বিয়ে করেছো? আর নয় তো কি, তুমি নিজের চেহারা দেখেছো? তুমি আমার স্বামী হওয়ার যোগ্য না। শুধু আমার কেন, কোনো মেয়ের স্বামী হওয়ার যোগ্য না। আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি, ডিভোর্সের নোটিশ তোমার বাড়িতে পাঠিয়ে দেব। তারপর রাধা তার সমস্ত জিনিস প্যাক করে নিয়ে সেখান থেকে চলে যায়। এভাবে সময় পেরিয়ে যেতে থাকে। রাধা চলে যাবার পর রাজেশ খুব মন খারাপ করে থাকতো। কিছুদিন পর রাজেশের মা তাকে বলে, বাবু, আমি রাধাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সে ফিরে আসতে রাজি নয়। ছেড়ে দাও মা, আমার মনে হয় রাধা আমার সাথে বিয়েটা ওই 20 বিঘা জমির জন্য করেছিল, কিন্তু ও জানতো না যে ওটা কোর্ট কেসে ফেসে আছে। তুই চিন্তা করিস না, আমি তোকে আবার বিয়ে দেব। না মা, আমি আর দ্বিতীয় বিয়ে করব না। আমি অন্য কোনো মেয়ের জীবন নষ্ট করতে চাই না। আরে এসব তুই কি বলছিস? তুই একাই বামুন নাকি? এ পৃথিবীতে আরো অনেক এরকম বামুন আছে যারা নিজেরা বিয়ে করে সুখী জীবন যাপন করছে। সে তার মাকে অনেকবার বারণ করে, কিন্তু তার মা তার কোনো কথা শোনে না। কিছুদিন পর সে তার গ্রামের একটি মেয়ে বিন্দির সাথে তার আবার বিয়ে দিয়ে দেয়। বিয়ের কিছুদিন তো ভালোই চলছিল, কিন্তু তারপরে একদিন বিন্দি রাজেশকে বলে, যেদিন থেকে তোমার সাথে আমার বিয়ে হয়েছে আমার বেঁচে থাকা মুশকিল হয়ে গেছে। কি হলো বিন্দিয়া? আরে জিজ্ঞেস করো যে কি হয়নি। আমার বান্ধবীরা যখন আমার কাছে আমার হাজবেন্ডের ছবি দেখতে চায় তখন আমি কতটা লজ্জায় পড়ে যাই। আর যখন আমি বাজারে যাই তখন সবাই আমাকে দেখে বলো, ওই দেখো 1.5 ফুটের বউ আসছে। তো এইরকম বিষয় হলো তুমি আমাকে বিয়ে করলে কেন? তুমি তো বিয়ের আগে জানতে আমি নাটা। হ্যাঁ হ্যাঁ জানি, তোমার মা বলেছিল যে তোমার 20 বিঘা জমি আছে, যেটা একটা কোর্ট কেসে ফেসে আছে, আর তুমি কেসটা জিতে গেলে সেটা তোমার হবে। আমি এখানে আসার পর সেখান থেকে কিছুই দেখতে পাচ্ছি না। আমি কত রকমের স্বপ্ন সাজিয়েছিলাম। স্বপ্ন? কিরকম স্বপ্ন? আমি ভেবেছিলাম তুমি 20 বিঘা জমির কেসটা জিতে যাবে এবং সেই জমি আমি আমার নামে করে নেব, তারপর আমার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাব। এটা শুনে রাজেশের খুব দুঃখ হয়। বয়ফ্রেন্ড? এ তুমি কি বলছো? হ্যাঁ ঠিকই শুনেছো। তোমার কি মনে হয় আমি তোমার মতো একটা 1.5 ফুটের লোকের সাথে সারা জীবন থাকবো? আমি এক্ষুনি চলে যাচ্ছি। এটা বলে বিন্দি তার সমস্ত জিনিসপত্র নিয়ে সেখান থেকে চলে যায়। রাজেশ আবার একা হয়ে পড়ে।
তার দ্বিতীয় বউ চলে যাওয়ার কষ্টটা তার মা মেনে নিতে পারেনি এবং সে মারা যায়। রাজেশ একদম একা হয়ে যায়। একদিন রাতে রাজেশ দোকান বন্ধ করতে যাচ্ছিল, তখন হঠাৎ করে একজন সুন্দরী স্ত্রী, সাদা শাড়ি পরা ছিল, সে তার দোকানের সামনে এসে বলে, আমি সারাক্ষণ খাইনি, আমায় কিছু পয়সা দিতে পারবে? দেখে তো তোমায় খুব ভালো পরিবারের মেয়ে মনে হয়। রাজেশের কথা শুনে সেই মহিলা ফুঁপিয়ে কাঁদতে থাকে। হ্যাঁ, আমি ভালো ঘরেরই মেয়ে, আমার নাম সুধা। কিছুদিন আগে আমার স্বামী মারা যায় এবং আমার শ্বশুর বাড়ির লোক আমাকে ধাক্কা মেরে বাড়ি থেকে বার করে দেয়। আমি এমনিতেই অনাথ ছিলাম আর এখন আবারও একা হয়ে গেছি। রাজেশ সেই মহিলাকে দেখে খুব কষ্ট পায়। দেখো, আমি আমার বাড়িতে একাই থাকি, কিন্তু তোমার মতো এরকম বিধবা এবং সুন্দরী মেয়েকে দেখলে সমাজে সবাই ফায়দা নিতে চাইবে। তুমি চাইলে আমার বাড়িতে থাকতে পারো। আমি তোমার এই উপকার কোনো দিন ভুলবো না। রাজেশ নিজের বাড়িতে সুধাকে নিয়ে আসে এবং সুধা রাজেশের বাড়িতেই থাকতে শুরু করে এবং কিছুদিনের মধ্যে তাদের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায়, যেন তারা অনেক বছর ধরে একে অপরকে চেনে। একদিন সুধা রাজেশকে বলে, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তোমার যদি কোনো অসুবিধা না থাকে আমি আপনাকে বিয়ে করতে চাই। সুধা, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমার এই বামনত্ব দেখে এর আগে আমার 2 বউই আমাকে ছেড়ে চলে গেছে। তোমার চলে যাওয়াটা আমি সহ্য করতে পারবো না। আমি তোমাকে সত্যিকারের ভালোবাসি, তোমার বেটে হওয়া নিয়ে আমার কোনো আপত্তি নেই। সুধার কথা শুনে রাজেশ তার সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয় এবং তারা স্বামী স্ত্রী হয়ে যায়। একদিন রাজেশ খুশিতে বাড়িতে এসে সুধাকে বলে, আমার বাড়িতে তোমার পা পড়াটা সত্যিই শুভ। আমার যে 20 বিঘা জমির মোকদ্দমা চলছিল সেটা আমি জিতে গেছি। আপনার অনেক বছরের পরিশ্রম ছিল, আমার কোনো সাহায্য ছিল না। আমি চাই যে আপনি 20 বিঘা জমির মধ্যে 10 বিঘা জমি বিক্রি করে দিন। ওই পয়সা দিয়ে আপনি নতুন কোনো একটা বড় বিজনেস খুলুন, যাতে আপনি আরও ধনবান হন। কারণ সমাজে ধনবান ব্যক্তিদেরই সম্মান করা হয়, সে লম্বা হোক বা বেঁটে, তাদের কিছুই এসে যায় না। তুমি একদম ঠিক বলেছ। রাজেশ ঠিক তেমনটাই করে এবং কিছুদিন পরেই তার বাড়ির জায়গায় একটা বড় বিরাট বাংলো দাঁড়িয়ে যায় এবং সে একজন বড় বিজনেসম্যান হয়ে যায়। একদিন যখন রাজেশ সুধার সাথে কথা বলছিল, তখন তার 2 বউ সেখানে এসে উপস্থিত হয়। রাজেশ তাদের দেখে অবাক হয়। তোমরা দুজন এখানে কি করছো? আমি তোমার স্ত্রী। আমিও আপনার স্ত্রী। আপনার তৃতীয় বউয়ের যেমন অধিকার আছে, তেমনি আমারও একই রকম অধিকার আছে। যখন আমি জানতে পারলাম যে আপনি তৃতীয় বিয়ে করেছেন, তখন আমি তাড়াতাড়ি চলে এসেছি। তখন রাজেশ রেগে গিয়ে বলে, বাহ রাধা, বাহ, কি সুন্দর কথা বললে তুমি। যখন আমি বিন্দিয়াকে বিয়ে করলাম তখন তো তুমি আসোনি। আর বিন্দিয়া, তুমি তো তোমার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যেতে না? তোমরা দুজনে লোভী ছিলে। শুধুমাত্র ওই 20 বিঘা জমির জন্য আমাকে বিয়ে করেছো। কিন্তু সুধার আমার 20 বিঘা জমি নিয়ে কোনো মাথা ব্যথা নেই। ও সত্যি আমাকে ভালোবেসেছে, কোনোদিনও বামুন হওয়ার খোটা দেয়নি। সুধা আমার সাথে বাজারে যেতে লজ্জা পায় না। এক্ষুনি বেরিয়ে যাও তোমরা দুজন। আমি ধাক্কা দিয়ে বের করার আগে বেরিয়ে যাও। তোমরা দুজনে তালাক দিতে না আমায়, এবার তালাক আমি দেব তোমাদের। নোটিশ পৌঁছে যাবে তোমাদের বাড়িতে। রাজেশের জবাব শুনে তার 2 বউ মুখ শুকনো করে সেখান থেকে বেরিয়ে যায় আর রাজেশ তার স্ত্রী সুধার সাথে সুখে থাকতে শুরু করে। আর সত্যি কথা বলতে এটাই ছিল যে সুধা রাজেশকে সত্যি ভালোবাসতো। 5ম শ্রেণীতে ফেল করার পরে অঞ্জলির বাবা তাকে বলে, এত পড়াশুনো করতে হবে না, মেয়ে মানুষ, অন্যের ঘরে গিয়ে কাজবাজি তো করবি, ওইটাই মন দিয়ে শেখ। অঞ্জলির লেখাপড়া বন্ধ হয়ে যায়। বেশিরভাগ গরিব ঘরে তো এরকমই হয়ে থাকে। অঞ্জলিও তার ভাগ্যকে মেনে নেয়। অঞ্জলি ঘাড়ের কাজ শিখতে থাকে এবং এভাবে কয়েক বছর পেরিয়ে যায়। অঞ্জলি যুবতী হয়ে যায়। একদিন শহর থেকে তার জন্য সম্বন্ধ আসে, কিন্তু ছেলের বাড়ির একটা ডিমান্ড ছিল, মেয়েকে লেখাপড়া জানতে হবে। পণ্ডিত মশাই বলেন, এই পরিবার খুব পয়সাওয়ালা, এদেরকে এক কাজ করি, বলে দি অঞ্জলি গ্র্যাজুয়েট, একবার বিয়ে হয়ে গেলে আর থোড়াই বের করতে পারবে। এভাবেই ওই বাড়িতে অঞ্জলির বিয়ে হয়ে যায়। পরের দিন সকালে তার শ্বশুর মশাই অঞ্জলিকে ডাকে। বৌমা, এদিকে এসো একটু। হ্যাঁ বাবা, বলুন। বাবা কি, ড্যাডি বলো। বাবা টাবা একটু অশিক্ষিতরা বলে। ঠিক আছে, আমি আপনাকে ডেডি বলবো। আরে ডেডি কি, ড্যাডি বল, ড্যাডি। যাক, গিয়ে ইংলিশ খবরের কাগজটা নিয়ে আয় মা। অঞ্জলি পেপার নিয়ে আসে।
তার শ্বশুর বলে, আরে আমার চশমা ঘরেই রয়ে গেছে। আমি এনে দিচ্ছি। না না, লাগবে না, গ্র্যাজুয়েট বৌমা আমার, তুমি পড়ে শোনাও। এবার অঞ্জলি মুশকিলে পড়ে যায়। সে তোতলাতে থাকে, মানে মানে আমি আমি বলছি যে। তখন সেখানে অঞ্জলির শাশুড়ি এবং তার স্বামী রোহন চলে আসে। অঞ্জলি আরো মুশকিলে পড়ে যায়। কি ও করছো, পড়ো। হ্যাঁ হ্যাঁ বৌমা পড়ো, অনেক কষ্টে গ্র্যাজুয়েট বৌমা পেয়েছি, না হলে এখন তো সবাই ফ্রড। অঞ্জলি ঘামতে শুরু করে। আমি মানে বলছি যে, মানে পেপারে এটাই লেখা আছে যে দ্য হেভি বৃষ্টি মানে অঞ্জলির দ্বারা আর হয় না, সে কেঁদে ফেলে। আমায় ক্ষমা করুন, আমি আর পারবো না, আমি লেখাপড়া জানি না। এই শুনে সবাই অবাক হয়ে যায়। এসব কি বলছো তুমি? পড়ালেখা জানো না, এর মানে কি? তো এই ঠাকুর মশাই যে সার্টিফিকেট দেখিয়েছিল সেগুলো? ওটা নকল। বিয়ের জন্য পণ্ডিত মশাই মিথ্যে বলেছেন। আমি আসলে ক্লাস 5 ফেল। অঞ্জলির শ্বশুরবাড়ির লোকেদের মাথায় বাজ ভেঙে পড়ে। চিটিংবাজি করা হয়েছে, মিথ্যে বলে একটা 5th ফেল মেয়ের সাথে বিয়ে দিয়ে দিয়েছে। আমাদের সবাইকে ধোকা দিয়েছে। এটা কি হয়ে গেল? আমাদের মান সম্মানের কি হবে? অশিক্ষিত মেয়ে একটা, বেড়া এখান থেকে। অঞ্জলি কাঁদতে কাঁদতে বলতে থাকে, ক্ষমা করে দিন আমাকে, এখন তো আমার বিয়ে হয়ে গেছে, আমি কোথায় যাব? আমায় বাড়ি থেকে বের করে দেবেন না। অনেক কান্নাকাটি করার পর তার শাশুড়ি তাকে বের করে না। তার শাশুড়ি বলে, ঠিক আছে ঠিক আছে, আমায় ভাবতে দাও, আমাদের জন্য তুমি 20 রকমের সবজি আর ভাত রুটি বানিয়ে আনো। 20 রকমের সবজি? এত সবজি কে খাবে? আরে আমরা খাবো, তোমার কি? 5 ফেল? ওই রকমই থাক, বেশি কথা বলিস না, যা বলছি সেটা কর। অঞ্জলি রান্নাঘরে 20 রকমের সবজি বানাতে চলে যায়। রান্নাঘরে যত রকমের সবজি ছিল সেই দিয়ে সব রকম তরকারি বানায়। বানাতে বানাতে তার হাতে ব্যথা শুরু করে, সে হাঁপিয়ে যায়। তখন তার শাশুড়ি মা বলে, হয়ে গেছে খাবার বানানো? হ্যাঁ মা, হয়ে গেছে। যাও এবার ঘর বাড়ি পরিষ্কার করো, যাতে কোনা কোনা চকচক করে, না হলে তোর হচ্ছে। কিন্তু কোনায় কোণে কি দিয়ে পরিষ্কার করব মা? এই নে টুথব্রাশের সাহায্যে পুরো ঘর পরিষ্কার কর। অঞ্জলির কাছে আর কোনো রাস্তা ছিল না, তাকে তার শাশুড়ির এসব কথা শুনতে হচ্ছিল। সে টুথব্রাশের সাহায্যে পুরো ঘর পরিষ্কার করতে থাকে। যতক্ষণ না ঘরের কোনা কোনা পরিষ্কার হচ্ছে সে কাজ করতে থাকে। ততক্ষণে তার শ্বশুর শাশুড়ি, তার স্বামী সব খাবার খেয়ে সাফ করে দেয়। অঞ্জলির জন্য কিছুই থাকে না। খিদের জ্বালায় তার মাথা ঘুরতে থাকে। মা, আমি ঘর পরিষ্কার করে দিয়েছি, কিন্তু আমার খুব জোরে খিদে পেয়েছে। খিদে পেয়েছে তো খাবার বানিয়ে খা, আর রাতের জন্য আরো 20 রকমের সবজি দিয়ে তরকারি বানা। কিন্তু সব কাঁচা সবজি তো শেষ হয়ে গেছে। তা বাজারে যা, সবজি নিয়ে আয়। 5th ফেল, আবার বেশি কিছু পারিস না যেটা সেটাই কর। খিদে নিয়ে অঞ্জলি বাজারে যায় এবং কাঁচা সবজি কিনে আনে। এরপরে সে খাবার বানাতে বানাতে অজ্ঞান হয়ে যায়। এ কি হলো মা? একে দিয়ে এত কাজ করানো ঠিক হচ্ছে? যদি কিছু হয়ে যায়? আরে কিচ্ছু হবে না, এ তো 5th ফেল, একটা মূর্খ রে মূর্খ। একে দিয়ে যত কাজ করাবে তত তাড়াতাড়ি এখান থেকে চলে যাবে, আর তারপর একটা লেখাপড়া জানা মেয়ের সাথে তোর আবার বিয়ে দেব। আচ্ছা তাহলে ঠিক আছে, জ্ঞান ফিরলে একে দিয়ে খাবার বানিও। এভাবেই অঞ্জলির ওপর অত্যাচার চলতে থাকে। তবুও সে হার মানে না, সে সবকিছু সহ্য করে নেয় এবং শ্বশুরবাড়িতেই থেকে যায়। এর মধ্যে একদিন রোহনের সাথে একটি মেয়ের আলাপ হয়, যার নাম পুনম ছিল। সে কলেজ পাশ করে রোহনের কোম্পানিতে চাকরির জন্য ইন্টারভিউ দিতে এসেছিল। রোহন ভাবে, বাহ, এই মেয়েটা সুন্দরী ওর সাথে শিক্ষিতাও, মা একে দেখলে খুব খুশি হবে। রোহন পুনমকে কাজে রেখে দেয় এবং কিছুদিনের মধ্যেই পুনম তার রূপ দেখিয়ে রোহনকে নিজের বশে নিয়ে আসে। রোহন পুনমের প্রেমে অন্ধ হয়ে যায় এবং সে তার বাড়িতেও পুনমের সম্বন্ধে বলে। তার মা বাবাও খুব খুশি হয়, কারণ তারা তো এটাই চেয়েছিল, সুন্দরী এবং লেখাপড়া জানা মেয়ে। রোহন পুনমের সাথে বিয়ে করে নেয়। পুনমকে নিয়ে ঘরে আসে। নিজের সতীনকে দেখে অঞ্জলি খুব দুঃখ পায়। এটা তুমি কি করেছো? আমি থাকা সত্ত্বেও তুমি অন্য মেয়েকে বিয়ে করেছো, আমার সতীনকে নিয়ে চলে এসেছো। হ্যাঁ, তো কি করবি কি তুই? যে এবার বাড়ি থেকে বেরিয়ে যা, এখন এই বাড়ির বউ আমি, তুই নয়। কিন্তু আমি কোথায় যাব? কেন, যা নিজের বাড়িতে যা। 5th ফেল, নিজের বাড়ির মূর্খ বাপের কাছে ফিরে যা।
আমি কেস করে দেব। আমি থাকতে তুমি আরেকটা বিয়ে করতে পারো না। হ্যাঁ হ্যাঁ, কেস কর। তুইও নকল সার্টিফিকেট দেখিয়েছিস, চিটিংবাজি করেছিস, তুইও জেল যাবি। অঞ্জলি ভয় পেয়ে যায়। এর মধ্যে তার কোনো দোষ ছিল না। পণ্ডিতজি যেমন বলেছিল অঞ্জলি সেটাই করেছিল। সবাই মিলে অঞ্জলিকে ঘর থেকে বার করে দেয়। তার বাপের বাড়ি ফিরে যেতে পারে না অঞ্জলি, কারণ এটা তার করলে বদনাম হবে। এজন্য সে রাস্তায় ঘুরতে থাকে এবং লোকের কাছে ভিক্ষা করতে থাকে। ও দাদা, কিছু ভিক্ষা দিন না, আমার খুব খিদে পেয়েছে। আমার স্বামী আমাকে ঘর থেকে বার করে দিয়েছে, কিছু পয়সা দিন না। এ যা যা, নিশ্চয়ই ভুলভাল কিছু করেছিস তাই বের করে দিয়েছে। এখন নিজেও ভাগ, আমাদেরকেও শান্তিতে থাকতে দে, যা। এভাবেই অঞ্জলি লোকের ধাক্কা খেতে থাকে এবং যেদিন ভিক্ষা জুটত সেদিন খেতে পেত, না হলে ফুটপাতেই পেটে খিদে নিয়ে শুয়ে থাকতো এবং তাকে রাস্তায় দেখে লোক উল্টো পাল্টা কথা বলতো। একদিন একজন বয়স্ক লোক সেখান দিয়ে যাচ্ছিল এবং হঠাৎ করে তার লোকটার ডান পা গর্তে ঢুকে যায়। আরে কেউ বাঁচাও আমায়, আমার পা ভেসে গেছে, কেউ কেউ আছো, আমাকে একটু বাঁচাও। রাত হয়ে গিয়েছিল, আশেপাশে কেউ ছিল না। তখন অঞ্জলি সেই বুড়ো লোকটাকে বাঁচাতে সেখানে আসে। অঞ্জলি গর্ত থেকে সেই বয়স্ক লোকের পা বের করে আনে। পা কেটে গেছিল এবং তার সেই কাটা জায়গা দিয়ে অনেক রক্ত বেরোচ্ছিল। আরে কি, আপনার পা দিয়ে অনেক রক্ত বের হচ্ছে বাবা। অঞ্জলি তার শাড়ি ছিঁড়ে ওই লোকটার পায়ে বেঁধে দেয়। সে লোকটা অঞ্জলির ওপর খুব খুশি হয়। মা, তুমি কে? এত রাত্রে এখানে কেন? অঞ্জলি কাঁদতে কাঁদতে তাকে সবকিছু বলে এবং সেই কথা শুনে সেই লোকটার খুব দুঃখ হয়। মারে, তোর সাথে খুবই অন্যায় হয়েছে। তুই আমাকে বাবা ডেকেছিস, এবার তুই আয় আমার সাথে। বয়স্ক লোকটা অঞ্জলিকে তার বাড়িতে নিয়ে আসে। অঞ্জলি সেখানে থাকতে শুরু করে, কাজ করতে থাকে এবং তার সাথে সাথে লেখাপড়া করতে থাকে। সে 5th ফেল হলেও তার মধ্যে পড়াশোনা করার ইচ্ছে ছিল। অঞ্জলি এই বয়সেও স্কুলে ভর্তি হয়। সবাই তাকে দেখে হাসতে থাকে, কিন্তু সে হার মানে না। স্কুল শেষ করে সে কলেজে ভর্তি হয় এবং সরকারি চাকরির পরীক্ষা দিয়ে সে সরকারি অফিসার হয়ে যায়। অসম্ভবকে সম্ভব করে দেখায় অঞ্জলি। এর মধ্যে সেই বয়স্ক লোকটা মারা যায় এবং তার সব সম্পত্তি অঞ্জলির হয়ে যায়। ওদিকে পুনম রোহনকে ধোকা দেয়। পুনম প্ল্যান করে এসেছিল সে ধীরে ধীরে রোহনের সব সম্পত্তি এবং কোম্পানি নিজের নামে করে নেয় আর তাদেরকে ধাক্কা মেরে ওই বাড়ি থেকে বার করে দেয়। তারা তাদের কৃতকর্মের সাজা পায়। অন্যদিকে অঞ্জলি কঠোর এবং পরিশ্রমের জন্য খুশিতে থাকতে শুরু করে।